আচ্ছা, আমার দ্বিতীয় ক্লাস স্পর্শক সংক্রান্ত উপপাদ্যের। দেখো, আমরা আগের দিন করেছিলাম 40 নম্বর উপপাদ্যটা। আগের ক্লাসে, আগের ভিডিওতে আমরা 40 নম্বর উপপাদ্য করেছিলাম। তো আজকে আমাদের উপপাদ্য হলো উপপাদ্য 41। ঠিক আছে? তো কি বলেছে দেখো, এখানে বলেছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোগকারী সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। আচ্ছা, স্টেটমেন্টটা বুঝতে পারবে না, আমি ছবিটা আঁকি, তারপর আমি এটা বুঝিয়ে দিচ্ছি। ওকে, দেখো, এই হলো একটা অকেন্দ্রীয় বৃত্ত, বহিস্থ একটা বিন্দু ধরো পি নিলাম আমরা। ঠিক আছে, একটা বহিস্থ বিন্দু মানে বৃত্তের বাইরের বিন্দু। তো বহিস্থ বিন্দু থেকে আমরা দুটো স্পর্শক অঙ্কন করতে পারি। দেখো, পি হলো একটি বহিস্থ বিন্দু, সেখান থেকে আমরা দুটো স্পর্শক অঙ্কন করলাম, একটা পি এ, একটা পি বি। তাহলে এটা স্পর্শবিন্দু হলো এ, আর এই স্পর্শকের স্পর্শবিন্দু হচ্ছে বি। ওকে, এবার কি বলেছে পড়ছি, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে, এই যে বহিস্থ বিন্দু, যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় মানে পি এ এবং পি বি, তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে মানে এ ও বি এর সঙ্গে বহিস্থ বিন্দু সংযোগকারী সরল রেখাংশ দুটির দৈর্ঘ্য সমান। তার মানে স্পর্শবিন্দু এ ও বি, তার সাথে বহিস্থ বিন্দু সংযোগকারী সরল রেখাংশকে পি এ আর পি বি, তাহলে এই দুটো সমান, এটা প্রমাণ করতে হবে। আর কি বলেছে, এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। তাহলে এরা কেন্দ্রে কি কোণ উৎপন্ন করে? এই কেন্দ্রের উৎপন্ন কোণের জন্য আমি এটা যুক্ত করে দিলাম, এটাও যুক্ত করে দিলাম, আর এখানে এটাও যুক্ত করে দিলাম। ঠিক আছে, তাহলে এই সরল রেখাংশটা কেন্দ্রে কি কোণ উৎপন্ন করলো? পি এ সরল রেখাংশ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করলো সেটা হয়ে গেল এই কোণটা পি ও এ, আর পিবি সরল রেখাংশটা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করলো সেটা হয়ে গেল পি ও বি। বোঝা গেল? তাহলে আমাদের প্রমাণ করতে হবে এই দুটো কোণ সমান আর এই সরল রেখাংশ দুটোর দৈর্ঘ্য সমান। ওকে, তাহলে আমি শুরু করি। তাহলে প্রদত্ততে কি লিখতে হবে আমাদের? প্রদত্ততে হলো, আমি লিখি, অকেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে দুটি স্পর্শক পি এ ও পিবি, তাই তো? যেখানে এ কমা বি স্পর্শ বিন্দু। আচ্ছা, এবার আমরা এখানেই যুক্তগুলো করে দিই, কারণ ওই পার্টটা এখানে দেখাতে হবে আমাদের। তাহলে ও কমা এ, ও কমা বি আর ও কমা পি যুক্ত করায় কেন্দ্রে অ্যাঙ্গেল পিওএ ও অ্যাঙ্গেল পিওবি উৎপন্ন হলো। ঠিক আছে? আচ্ছা, এইবার প্রমাণ করতে তাহলে কি হবে? তো প্রমাণ করতে হবে যে, প্রামাণ্য বিষয়টা লিখি। প্রমাণ করতে কি হবে বলো? প্রমাণ করতে হবে পি এ সরল রেখাংশের দৈর্ঘ্য সমান সমান পিবি সরল রেখাংশের দৈর্ঘ্য, এটা 1 নাম্বার। আর 2 নাম্বার, এই সরল রেখাংশ দুটো কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটা সমান, দ্যাট ইজ পি ও এ সমান সমান পি ও বি। ঠিক আছে, এই দুটো হচ্ছে আমাদের প্রামাণ্য বিষয়, প্রমাণ করতে হবে। ক্লিয়ার? এবারে প্রমাণে চলে যাই। প্রমাণটা খুব সহজ, অঙ্কন এখানে নেই, কারণ অঙ্কনের কাজ, যে অঙ্কনের যে কাজটা সেটা আমরা প্রদত্তের মধ্যেই করে ফেলেছি, কারণ প্রদত্তের মধ্যে আমাদের ওই কোণ দুটোকে দেখাতে হতো, সেই কারণে আমরা অঙ্কনটা ওখানেই করে ফেলেছি। আচ্ছা, প্রমাণ।
দেখো প্রমাণটা খুব সহজ, আমরা সর্বসমতা দিয়ে এখানে প্রমাণ করব। সর্বসমতা খুব একটা ইন্টারেস্টিং পার্ট দুটো ত্রিভুজের ক্ষেত্রে, তোমরা এগুলো করেছো। আচ্ছা দেখো, আমাদের টার্গেট হচ্ছে পি এর সাথে পিবি কে সমান করা আর এই কোণটার সাথে এই কোণটা সমান করা, তাই তো? তাহলে দেখো এই দুটোই একসাথে প্রমাণ হয়ে যাবে যদি আমরা প্রমাণ করতে পারি ত্রিভুজ পি ও এ আর পি ও বি এই দুটো সর্বসম। এই দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ করলেই সর্বসম ত্রিভুজের যে তোমার অনুরূপ কোণ এবং অনুরূপ বাহুগুলো সমান হয়, সেই প্রপার্টি দিয়ে আমাদের উপপাদ্যটা কিন্তু প্রমাণ হয়ে যাবে। বুঝতে পারলে? তাহলে আমাদের এখানে এটাই প্রমাণ করতে হবে যে ত্রিভুজ পি ও এ ও ত্রিভুজ পি ও বি সর্বসম। তাহলে আমরা এই দুটো ত্রিভুজ নিয়ে শুরু করি। তাহলে ত্রিভুজ পি ও এ ও ত্রিভুজ পি ও বি এর মধ্যে তোমরা জানো তিনটা প্রপার্টি দেখাতে হয়। দেখো খুব ভালো করে লক্ষ্য করো, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, উপপাদ্য 40 এটারই অ্যাপ্লিকেশন। তাহলে এই দুটো ত্রিভুজের মধ্যে আমি এক নাম্বার কি লিখতে পারি, অ্যাঙ্গেল পি ও এ পি এ ও সমান সমান অ্যাঙ্গেল পি বি ও। রিজন কি? কারণ উভয়ই সমকোণ, কারণ ও এ লম্ব পি এ আর ও বি লম্ব পি বি। হলো? আচ্ছা ওপিটাকে আমি 2 নম্বরে লিখছি, ওপি সাধারণ বাহু। ঠিক আছে, আরেকটা লাগবে সেটা 3 নম্বরে। 3 নম্বরে দেখো আমরা কোনটা বলতে পারি, ও এ সমান সমান ওবি বলতে পারি, কারণ ও এ আর ওবি দুজনেই সমান, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে 3 নম্বরে আমরা বলছি ও এ সমান সমান ওবি, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে যেহেতু এটা এই দুটো সমকোণী ত্রিভুজ, তাহলে এখানে আরএইচএস প্রপার্টিটা স্যাটিসফাই করে, তাহলে আরএইচএস প্রপার্টি দিয়ে আমরা বলে দিতে পারি এরা সমসম। তাহলে সুতরাং আরএইচএস প্রপার্টি দিয়ে শর্তানুসারে, ঠিক আছে, আরএইচএস শর্তানুসারে ত্রিভুজ পিওএ সর্বসম ত্রিভুজ পিও, ত্রিভুজ পিওএ সর্বসম ত্রিভুজ পিওবি। এবার যখন পিওএ আর পিওবি সর্বসম হয়ে গেল তখন তোমরা জানো, তখন সঙ্গে সঙ্গে আমরা কি লিখে দিতে পারি, সঙ্গে সঙ্গে আমরা লিখে দিতে পারি পিএ সমান সমান পিবি। এটা কি লিখবো, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। আর আরেকটা কি লিখতে পারবো, পিওএ সমান সমান পিওবি। এটার কি কারণ, সর্বসম ত্রিভুজের অনুরূপ কি, অনুরূপ কোণ। বাস প্রমাণ হয়ে গেল। তাহলে এটা 1 নাম্বার প্রমাণটা, এটা 2 নম্বর প্রমাণটা প্রমাণিত। দেখো তোমরা আশা করি বুঝতে পেরেছো। এই হলো আমাদের উপপাদ্য 41। আমি ওভারঅল একবার রিভিশন করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। দেখো তাহলে আমাদের কি বলেছিল প্রশ্নটা ছিল, আমাদের উপপাদ্যের স্টেটমেন্টটা ছিল বহিস্থ বিন্দু পি থেকে যে দুটো স্পর্শক অঙ্কন করা যায়, সেই স্পর্শক দুটোর যে দৈর্ঘ্য, স্পর্শক দুটোর দৈর্ঘ্য মানে এই বহিস্থ বিন্দু আর স্পর্শ বিন্দুর মধ্যবর্তী যে সরলরেখাংশটা তৈরি হয়েছে, সেই সরলরেখাংশের দৈর্ঘ্য দুটো সমান, দ্যাট ইজ পি এ সমান সমান পিবি। এই দুটো দৈর্ঘ্য সমান প্রমাণ করতে হবে, এটা 1 নাম্বার। আর 2 নাম্বার কি প্রমাণ করতে হবে, এই সরল রেখাংশ দুটো কেন্দ্রে যে কোণ উৎপন্ন করলো, তাহলে এই সরল রেখাংশটা কেন্দ্রে কি যে কোণটা উৎপন্ন করেছে সেটা আমরা কিভাবে পেলাম, সেটা হচ্ছে আমরা এই সরল রেখাংশ দুটোর যে দুটো প্রান্ত বিন্দু সে দুটোকে কেন্দ্রে যুক্ত করে দিলাম, তাহলে যে কোণটা পেলাম সেটাই সরল রেখাংশ দ্বারা উৎপন্ন কোণ। তাহলে এই দুটো কোণ সমান, অর্থাৎ পিওএ সমান সমান পিওবি, এটা প্রমাণ করতে হবে, তাই তো? এটা প্রামাণ্য বিষয় ছিল। এই প্রমাণ করার জন্য আমরা কি করলাম, একদম সিম্পল, এই যে দুটো ত্রিভুজ তৈরি হয়েছে
সমকোণী ত্রিভুজ, সেই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম দেখালাম আর এই শর্ত দিয়ে। যেই সর্বসম তো হয়ে গেল দুটো ত্রিভুজ, তখনই আমরা কি দেখলাম, এই দুটো সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু হয়ে যাচ্ছে কি এই সরল রেখাংশ দুটো, আর অনুরূপ কোণ হয়ে যাচ্ছে এই কেন্দ্রীয় উৎপন্ন কোণটা। বাস প্রমাণিত হয়ে গেল। খুব সহজ, আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, এবার আমরা পরের উপপাদ্যটা করছি। দেখো উপপাদ্য 42, এটা খুব ইম্পর্টেন্ট। কি বলেছে, আমি স্টেটমেন্টটাকে পড়ছি। বলেছে যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটি সংযোজক সরল রেখাংশের উপর অবস্থিত, তাই তো? আচ্ছা, আমি ছবি আঁকি, তারপর তোমাদের স্টেটমেন্টটা ক্লিয়ার হবে। দেখো, ধরো এই একটা বৃত্ত আর এই আরেকটা বৃত্ত হলো। এই বৃত্তের কেন্দ্র ধরো এ আর এই বৃত্তের কেন্দ্র হলো বি। এবার কি বলেছে, এবার স্টেটমেন্টটা যাচ্ছি। যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে, যে স্পর্শ করলো, তাহলে একটা স্পর্শ বিন্দু থাকবে, সেই স্পর্শ বিন্দুর নাম দিলাম আমি পি। ওকে, তাহলে স্পর্শ বিন্দুটি মানে পি বিন্দুটি কেন্দ্র দুটি সংযোজক সরল রেখাংশের ওপর অবস্থিত হবে। তাহলে কেন্দ্রদ্বয়ের যে সংযোজক সরলরেখা মানে এটা, তাহলে এর উপরে এই পি বিন্দুটি অবস্থিত হবে। বুঝতে পারলে? তাহলে এ ও বি কে যুক্ত করে যে সরল রেখাংশটা পাবো তার উপর পি বিন্দুটি অবস্থিত হবে। এটা হচ্ছে আমাদের প্রামাণ্য বিষয়। বোঝা গেছে? দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে যে স্পর্শ বিন্দুটি হবে সেটা তাদের কেন্দ্রদ্বয়ের সংযোজক সরল রেখাংশের উপর থাকবে। আচ্ছা, তো দেখো এই ছবিটা আমরা তো এরকম নিলাম। এক্ষেত্রে বৃত্ত দুটি এক্সটার্নালি পরস্পরকে স্পর্শ করেছে, মানে বহিস্থভাবে স্পর্শ করেছে। ইন্টারনালিও তো স্পর্শ করতে পারতো, ভেতরে ভেতরেও করতে পারতো। তো সেই ছবিটাও আমাদের রেখে দিতে হবে। ওকে, তাহলে সেই ছবিটা হলে কিরকম হবে? ধরো এই একটা বৃত্ত আর এই একটা বৃত্ত। দেখো, আচ্ছা এটাকে না একটু ছোট নিই, বুঝতে সুবিধা হবে। এই হলো একটা বৃত্তের কেন্দ্র, আর এটা হলো আরেকটা বৃত্তের কেন্দ্র। তাহলে এই দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করেছে কোথায়? পি বিন্দুতে। এটাকে আমি বি দিলাম, এটাকে এ দিলাম। তো এখানেও তাই, এরা একই পরস্পর একই সরলরেখার উপর থাকবে, মানে সমরেখ হবে। মানে স্পর্শবিন্দু আর কেন্দ্রদ্বয় সংযোজক সরলরেখা একই সরলরেখা হবে, মানে সমরেখা হবে। বোঝা গেল? তাহলে এই দুটো ছবি তোমরা এঁকে দেবে। প্রমাণটা আমরা একটা করলেই দুটো বুঝতে পারবে, ছবি দুটো এঁকে দিতে হবে। ক্লিয়ার হলো স্টেটমেন্ট? এবার আমি প্রমাণে যাচ্ছি। দেখো, তাহলে প্রদত্ততে আমি কি লিখছি? প্রদত্তর মধ্যে থাকছে যে এ ও বি কেন্দ্রীয়, প্রদত্ত মানে প্রশ্নের স্টেটমেন্ট যেটা বলেছে সেটাকেই তোমরা নাম দিয়ে লিখে দেবে। এ ও বি কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করে, তাই তো? এ ও বি কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করে। আচ্ছা, তাহলে পি বিন্দু হলো সাধারণ বিন্দু, তাই তো? তাহলে প্রমাণ করতে কি হবে? প্রমাণ করতে হবে যে এ বি ও পি সমরেখ। এই ভাষাটা দেওয়াটাই ভালো, কারণ সমরেখ মানে একই রেখার উপর অবস্থিত। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা অঙ্কনে কি করব? অঙ্কনে তো তোমরা বুঝতেই পারছো কি করবে। পি কমা এ এবং পি কমা বি যুক্ত করব। আরেকটা কাজ করব, সেটা হলো এই পি বিন্দুতে যেহেতু স্পর্শ করেছে, তাহলে পি বিন্দুতে কি হবে? একটা স্পর্শক আঁকতে পারি, সাধারণ স্পর্শক। সাধারণ স্পর্শক মানে কি? যে স্পর্শকটা এই বৃত্তেরও স্পর্শক, ওই বৃত্তেরও স্পর্শক। ঠিক আছে? তাহলে আমি সেটাই লিখছি। দেখো, তাহলে এ কমা পি ও বি কমা পি যুক্ত করা হলো এবং
পি বিন্দুতে একটি সাধারণ স্পর্শক, সাধারণ স্পর্শকটার নাম দিয়ে দাও, নাম দিয়ে দিলাম ধরো আমরা এসটি। হ্যাঁ, এসটি এখানে ড্র করে দাও, এসটি সাধারণ স্পর্শক এসটি অঙ্কন করা হলো। কি বোঝা গেল তো? কেন এসটিটা অঙ্কন করলাম? প্রমাণ করার জন্য। কারণ যখনই আমি এসটিটা অঙ্কন করলাম তখনই দেখো আমরা 40 নম্বর উপপাদ্যটা এখানে অ্যাপ্লাই করতে পারবো। কি সেই উপপাদ্য? যে এপিটা তাহলে এসটির উপর লম্ব হবে, বিপিটাও এসটির উপর লম্ব হবে। তো এই কাজটা করার জন্যই আমি এই স্পর্শকটা অঙ্কন করলাম। যেহেতু স্পর্শ করেছে, স্পর্শক অঙ্কন করা যেতেই পারে। ওকে, ঠিক আছে, তাহলে অঙ্কন আমাদের হয়ে গেল। অঙ্কনে এবারটা করলাম, এবার প্রমাণ করছি। দেখো প্রমাণের মধ্যে কি করব? প্রমাণটা খুবই সহজ, সমস্ত পুরনো ধারণা দিয়ে তোমাদের হয়ে যাবে, 40 নম্বর উপপাদ্য দিয়ে হয়ে যাবে। প্রমাণ, প্রমাণে দেখো, প্রমাণে আমি লিখছি যে এপি লম্ব এসটি। কি কারণ তোমাদের বলতে হবে? তোমরা নিজেরাই বুঝতে পারছো কেন এপি লম্ব এসটি। কারণ এপি কি স্পর্শবিন্দু, এপি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, এপি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ একেন্দ্রীয় বৃত্তের এবং এসটি স্পর্শক। তাই তো? তাহলে একেন্দ্রীয় বৃত্তের এপিটা হলো স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং এসটিটা হলো স্পর্শক। তাহলে এপি লম্ব এসটি হবে। এবং একইভাবে পিবি লম্ব এসটি হবে। এটারও কারণ কি বলো? বিকেন্দ্রীয় বৃত্তের বিপি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ ও এসটি স্পর্শক একই রকম। ঠিক আছে, দেখো এই রিজন গুলো পাশে লিখেছো তো, এগুলো তোমরা উপরে লিখেও করতে পারতে, তোমাদের মতো করে করবে। যে এক্স্যাক্টলি যে বইয়ের মতো ফলো করতে হবে সেটা নয়, শুধু লজিক্যালি ম্যাথমেটিক্যালি রাইট থাকতে হবে। ঠিক আছে, এটা তোমরা প্রথমে লিখেও এটা লিখতে পারতে। ঠিক আছে, আমি সাইডে লিখলাম, তোমরা চাইলে আগে লিখেও লিখতে পারতে যে যেহেতু এপি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ কেন্দ্রীয় বৃত্তের এবং এসটি স্পর্শক, সুতরাং এপি লম্ব এসটি, একইভাবে এটা। ঠিক আছে, তো প্রমাণের মধ্যে আমি এই দুটোকে এইভাবে আলাদা আলাদা করে লিখলাম। এবার দেখো খুব ভালো করে জায়গাটা বুঝবে। দেখো এপি এসটির উপর লম্ব, ছবি দেখো, এপি এসটির উপর লম্ব কোন বিন্দুতে? পি বিন্দুতে। আবার বিপি এসটির উপর লম্ব কোন বিন্দুতে? পি বিন্দুতে। তাহলে একটা সরলরেখার উপর এপি এবং বিপি, এই দুটো সরলরেখাংশ, আই রিপিট, একটা সরলরেখা এসটি, এসটি তো একটা সিঙ্গেল সরলরেখা, তো এই এসটি সরলরেখার উপর এপি ও বিপি উভয়ই সেম বিন্দু মানে পি, উভয়ই একই বিন্দু পিতে লম্ব। তাহলে এটা কখন সম্ভব? এটা তখনই সম্ভব যখন এ পি বি একই সরলরেখার উপর থাকবে। দেখো আমি আরেকবার বলছি, ধরো এই ধরো একটা সরলরেখা আছে, এখানে পি বিন্দু, এখানে ধরো এ বিন্দু আছে, এখানে বি বিন্দু আছে। তুমি যদি এখান থেকে এটা ড্র করো, এটা ড্র করো, এগুলো কিন্তু 90 ডিগ্রি হলো? হলো না, মানে লম্ব হলো না। তার জন্য দেখো এ পি বি কিন্তু সমরেখ হলো না, একই সরলরেখায় হলো না। কিন্তু যদি এটা তুমি লম্ব আঁকো, আবার এখান থেকেও যদি এটাকে লম্বই আঁকো, তাহলে এটা তখনই লম্ব হবে যখন এ পি বি একই সরলরেখায় থাকবে। তো এই সিচুয়েশনটাই তো এখানে অ্যারাইজ করছে, তাই না? তাহলে এখানে আমি কি লিখবো? তাহলে এখানে আমি রিজনটা এরকম লিখছি, যেহেতু এপি ও বিপি
সরল রেখা দ্বয়, সরল রেখাংশ, সরল রেখাংশ দ্বয় উভয়ই, যেহেতু এপি ও বিপি সরল রেখাংশ দ্বয় উভয়ই পি বিন্দুতে এসটি এর ওপর লম্ব, সুতরাং এ কমা পি কমা বি অবশ্যই সমরেখ। বাস প্রমাণিত। দেখো বোঝা গেল কিনা, এটাই তো প্রমাণ করতে বলেছে। যেহেতু এপি ও বিপি সরলরেখা দ্বয় উভয়ই পি বিন্দুতে এসটির উপর লম্ব, সুতরাং অবশ্যই এপিবি সমরেখ। বা তোমরা এখানে এই ভাষাটাও ইউজ করতে পারতে, ইহা সম্ভব যখন এপিবি সমরেখ হবে। বা তোমরা এই ভাষাটাও লিখতে পারো, আমি আরেকটা ল্যাঙ্গুয়েজ লিখে দিচ্ছি, তোমরা এটাও লিখতে পারো, ব্র্যাকেট দিয়ে লিখে দিচ্ছি, ইহা সম্ভব যখন এ কমা পি কমা বি সমরেখ। ব্র্যাকেটে লিখে দিলাম। এই লাইনটাও লিখতে পারো, এটাও লিখতে পারো, ঠিক আছে? কনফিউজড হবে না, যে কোনো একটা লিখবে। ওকে, তাহলে উপপাদ্যটা আশা করি বুঝলে, খুব সহজ উপপাদ্য। এবার আমি এই উপপাদ্যেরই এক দুটো অ্যাপ্লিকেশন তোমাদের করাচ্ছি, ফলো করো। দেখো, আমি তোমাদের একটা বহু বিকল্প প্রশ্ন থেকে নিয়েছি, এমসিকিউ 11/4। কি বলেছে? দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি ও 3 সেমি, বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করে, বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব। তার মানে দুটি বৃত্ত রয়েছে, একটা হলো 5 সেমি, আরেকটা বৃত্ত হলো ধরো 3 সেমি। এবং এরা বহিঃস্পর্শ করেছে। তাহলে বহিঃস্পর্শ করলে কিরকম ছবি হবে? এরকম ছবি আমরা এখনই করলাম, যে 42 নম্বর উপপাদ্য করলাম, সেখানেই রয়েছে। তাহলে এবার বলেছে এদের মধ্যে দূরত্ব, তো সেটা কি আমার মনে হয় তোমাদের করার প্রয়োজন আছে? তোমরা দেখেই বলতে পারবে। যখনই বহিঃস্পর্শ করবে এটা সবসময় কি হবে? সমরেখা হবে, একটা লাইন হবে। তাহলে এটা যদি 5 হয়, এটা যদি 3 হয়, তাহলে এদের মধ্যে দূরত্ব কত হবে? কেন্দ্রদ্বয়ের দূরত্ব অবশ্যই এবি, এবি সমান সমান 5 যোগ 3 এত সেমি সমান সমান 8 সেমি। ঠিক আছে? তাহলে উত্তর হবে আমাদের ডি। জাস্ট ফর্মুলার অ্যাপ্লিকেশন, জাস্ট থিওরেমের অ্যাপ্লিকেশন, আর কিছু না। ওকে, দেখো এবার আমি তোমাদের সংক্ষিপ্ত থেকে একটা প্রশ্ন নিয়েছি, 12 নাম্বারটা। দেখো আমি প্রশ্নটা পড়ছি, ঠিক আছে? তারপর আমি ছবিটা আঁকছি, তোমরা বইটা কাছে নাও। বলেছে পাশের চিত্র, মানে একটা চিত্র দেওয়া আছে, চিত্রটা আমি আঁকছি। দেখো আচ্ছা, ছবিটা খুব একটা ভালো হয়নি, তোমরা ভালো করে আঁকো, একটু ডিস্টার্ব দিচ্ছে এখানে। যাই হোক, তো দেখো বলেছে, আমি ছবির সাথে সাথে আমি প্রশ্নটা বুঝিয়ে দিচ্ছি। বলেছে পাশের চিত্রে এবিসি ত্রিভুজটি একটি বৃত্তে পরিলিখিত। তার মানে একটা বৃত্তের, মানে একটা ত্রিভুজের ভেতরে একটা বৃত্ত রয়েছে, তাই তো? একটা এবিসি ত্রিভুজ, তার ভেতরে একটা বৃত্ত রয়েছে, এবং বৃত্তকে পি কিউ আর বিন্দুতে স্পর্শ করে। আর ত্রিভুজটা বৃত্তকে কোন কোন বিন্দুতে স্পর্শ করে? পি বিন্দু, কিউ বিন্দু, আর বিন্দু, তিনটে বিন্দুতে স্পর্শ করেছে। আচ্ছা, আর কি বলা আছে? এপি,
এপির দৈর্ঘ্য কত বলা আছে বলো? এপি বলা আছে হলো 4 সেমি। আচ্ছা, আর কি বলা আছে? বিপি, বিপি বলা আছে কত? 6 সেমি। আচ্ছা, আর এদিক থেকে কি বলা আছে? এসি, এসি বলা আছে 12 সেমি। আচ্ছা, আর বিসি কত বলা আছে? বিসি বলা আছে 1 সেমি। তাহলে আমাদের এই এক্স এর মানটাই বের করতে হবে, ঠিক আছে? এই এক্স এর মানটাই আমাদের হচ্ছে প্রামাণ্য বের করার বিষয়, টার্গেট হচ্ছে এক্স এর মান বের করা। তাহলে দেখো ভালো করে দেখবে, হ্যাঁ। এপি সমান সমান কত দেওয়া আছে? 4। আমি এখানে শুধু ডিজিট দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা 4। তাহলে এপি যদি 4 হয় তাহলে এআরও 4 হবে। কেন? কারণ দেখো, এই যে ও কেন্দ্রীয় বৃত্ত, এই বৃত্তের বহিস্থ একটি বিন্দু হলো এ। তাহলে বহিস্থ বিন্দু থেকে এপি আর এআর এই দুটো কি? স্পর্শক বা স্পর্শকের দৈর্ঘ্য, তাই তো? আমরা 41 নম্বর উপপাদ্য যেটা করেছি, বহিস্থ বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, তা স্পর্শ বিন্দুর সাথে সেই বহিস্থ বিন্দুর যে দূরত্বটা থাকে সেটা সমান হয়। তার মানে 41 নম্বর উপপাদ্য অনুসারে আমি বলতে পারবো এপি সমান সমান এআর, কারণ বহিস্থ বিন্দুর সাথে স্পর্শ বিন্দুর যে দূরত্ব সেটা সমান হয় সব সময়, তাই তো? তাহলে এপি যদি 4 হয় তাহলে এআরও 4 হবে। এখানে কিন্তু 4 সেমি তোমরা লিখবে, আমি এখানে মানে ছবিটাকে পরিষ্কার রাখার জন্য আমি ইউনিটগুলো লিখছি না। তাহলে এপি সমান সমান এআর হয়ে গেল উপপাদ্য 41 দিয়ে। আচ্ছা, আর এদিকে বিপি কত বলেছে? বিপি বলা আছে 6 সেমি। তাহলে বিপি যদি 6 হয় তাহলে অনুরূপে 41 নম্বর উপপাদ্য দিয়ে কি হবে? বিকিউটাও 6 হবে। তাহলে এখানে বহিস্থ বিন্দু বি এবং বহিস্থ বিন্দু থেকে দুটো স্পর্শক অঙ্কন করা হয়েছে, বিপি, একটা হচ্ছে বি দিয়ে বিপি বরাবর, আর একটা হলো বিকিউ বরাবর, আর বিপি আর বিকিউটা সমান হবে। ওকে, হলো? তাহলে এবার দেখো, এবার ভালো করে দেখো তোমরা, যে এটা হলো 4, এটা হলো 4, তাই তো? আর এখান থেকে আমি পেয়ে গেলাম কি? এটা 6। আচ্ছা, এবার দেখো ভালো করে, এবার দেখো এখান থেকে, তাহলে যখনই আমি এটা 6 পেয়ে গেছি, এবার যদি আমরা এই 3 নাম্বার যে বহিস্থ বিন্দুটা আছে এটা দিয়ে আমরা ভাবি, তো আরেকটা বহিস্থ বিন্দুকে সি, তাহলে সি বহিস্থ বিন্দুর সাপেক্ষে তাহলে কি হচ্ছে বলো? সিআর আর সিকিউটা সমান হবে একইভাবে, তাই তো? আচ্ছা, তাহলে আমি এখানে কি কি লিখলাম? আমি এখানে লিখলাম যে এআর সমান সমান কত পেয়ে গেলাম আমরা? 4। ওকে, আচ্ছা, তাহলে এআর যদি 4 হয়, অ্যাকচুয়ালি এপি ইকুয়ালস টু এআর সমান সমান 4। তাহলে এখানে কারণটা লিখে দিই, এ বহিস্থ বিন্দু এপি ও এআর দুটি স্পর্শ। আচ্ছা, তাহলে এখান থেকে এপি ইকুয়ালস টু এআর ইকুয়ালস টু 4 হলো। আচ্ছা, তাহলে আর কি পেলাম? 4 সেমি লিখে দিচ্ছি এখানে। তাহলে আবার কি প্রশ্নে দেখো বলা আছে এসি সমান সমান হলো কত বলা আছে? 12 সেমি। তাহলে এসি যদি 12 হয় তাহলে এখান থেকে আমরা সিআর বের করতে পারবো। সিআর মানে কত হবে বলো? এসি মাইনাস এআর। তাহলে সমান সমান এসি মানে হলো 12 আর এআর মানে হলো 4। তার মানে এটা হয়ে গেল 8 সেমি। তাহলে সিআর হয়ে গেল 8 সেমি। এবার সিআর যদি 8 সেমি হয় তাহলে সিকিউটাও 8 হবে। তাহলে সুতরাং সিকিউ সমান সমান 8 সেমি। এখানেও কারণটা কি? সি, এখানে কারণটা লিখে দাও, সিআর ইকুয়ালস টু সিকিউ, যেহেতু সি বহিস্থ বিন্দু ও সিআর ও সিকিউ বহিস্থ বিন্দু ও
স্পর্শবিন্দু সংযোগকারী রেখাংশে দৈর্ঘ্য। এভাবে লিখলে পারফেক্ট হবে, ঠিক আছে? তাহলে এখান থেকে সিকিউ ইকুয়ালস টু আমি 8 পেয়ে গেলাম। তাহলে সিকিউ যখন 8 পেয়ে গেলাম, তাহলে আমার বিসি কত হয়ে যাবে বলো? বিসি সমান সমান হবে আমাদের অ্যাকচুয়ালি বিকিউ প্লাস কিউসি। এবার বিকিউ কত? বিকিউ তুমি বের করে রেখেছো 6 আর কিউসি কত? কিউসি হলো 8। তার মানে কত হলো? বিসি ইকুয়ালস টু হয়ে গেল আমাদের 8 সেমি। তাহলে বিসিটাকেই তো বলেছিলাম আমরা, প্রশ্নে বলা ছিল x, তাহলে এটা সমান সমান হয়ে গেল x। এটা প্রস্থানুসার। তাহলে সুতরাং x সমান সমান 8 সেমি, সরি 40 সমান সমান 14 সেমি। ব্যাস, এটাই উত্তর। বোঝা গেল কিভাবে করলাম? তাহলে 41 নম্বর উপপাদ্য অ্যাপ্লাই করে আমরা পুরো অঙ্কটা করলাম। এই লেখাগুলো কিন্তু ইম্পর্টেন্ট, একটু ভালো করে লিখবে। ওকে, আচ্ছা, এতক্ষণ যেগুলো আমি করালাম তোমরা সেগুলো ভালো করে ফলো করো, ঠিক আছে? আর এগুলোর সাথে সাথে তোমরা বইয়ের উদাহরণগুলো করো, প্রয়োগগুলো করো, আর অনুশীলনী বাকিটা করার চেষ্টা করো এই কনসেপ্ট দিয়ে। আশা